আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা সবাই দেখতে পারতেছো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটা আসছিল 2023 সালে চট্টগ্রাম বোর্ডে। 2023 সালে চট্টগ্রাম বোর্ডে এই প্রশ্নটা আসার মেইন কারণ, আমার মেইন কারণটা হচ্ছে এখানে সূচিতে হালকা একটু ভুল আছে। ভুলটা কি? আমরা জানি কি গড় ব্যয় যখন সর্বনিম্ন হয় তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় কি হয়? সমান হয়। কিন্তু এই সূচি অনুযায়ী সেটা হয় না। এখানে দেখি আমরা 3 নাম্বার এককে 20 দেওয়া। এটা আসলে 21 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 20 দেওয়া। 21 যদি হইতো তাহলে সবকিছু মিলতো। তা আমাদের অনেক সময় যে আমাদের প্রথাগত যে সূচি থাকার কথা এরকম নাও থাকতে পারে, এরকম একটা সূচি দেওয়া দিতে পারে যেটা মিলবে না। আমরা জানি কি যে গড় ব্যয় যেখানে সর্বনিম্ন তখন গড় ব্যয় প্রান্তিক ব্যয় সমান নাও হইতে পারে। তো এইরকম যদি সূচি থাকে তাহলে আমরা কিভাবে উত্তর দিব সেটা আমরা এখন দেখবো। সেটার জন্য আমি এই প্রশ্নটা আনলাম। আমরা এর আগে হচ্ছে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক আমরা ব্যাখ্যা করছি। যদি সবকিছু ঠিক থাকে, আমাদের তিনটা সম্পর্ক এটা যদি ঠিক থাকে, তখন আমরা কিভাবে আনসার করব খুব সহজে। জাস্ট চিত্র আঁকার দরকার নাই, যদি না বলে চিত্র, আমরা জাস্ট সূচি থেকে বর্ণনা করলেই হবে। কিন্তু যদি এখানে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় যদি সমান না হয়, গড় ব্যয় যেখানে সর্বনিম্ন, তখন কি করব সেটা এখন দেখবো আমরা। তো এখানে আমরা চারটা প্রশ্ন আছে। প্রথমে আছে উৎপাদন কি, তারপর প্রান্তিক আয় রেখা সর্বদা নিম্নগামী হয় না, ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে মোট ব্যয় রেখা অঙ্কন করো, সেটা আমরা করব। এবং উদ্দীপকের আলোকে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করব আমরা। তাইলে আমরা প্রথমে দেখি উৎপাদন কি। তো ইকোনমিক্সে উৎপাদন হচ্ছে কোনো উপযোগ বাড়ানোটাই হচ্ছে উৎপাদন। তো এটাকে আমরা খুব সহজে এইভাবে লিখতে পারি, নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। তারপরে প্রশ্নটা কি ছিল আমাদের? প্রান্তিক আয় রেখা সর্বদা নিম্নগামী হয় না। আমরা জানি কি প্রান্তিক আয় রেখা একচেটিয়া বাজারে নিম্নগামী হয়, কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভূমি অক্ষের সমান্তরাল হয়, অর্থাৎ নিম্নগামী হয় না। তাহলে আমরা অনুধাবনমূলক প্রশ্ন আমরা বলছি কি সবসময় একটা এক কথায় উত্তর দিব। তাহলে এটার জন্য আমি 1 নাম্বার পাবো, আর বাকি ব্যাখ্যার জন্য 1 নাম্বার পাবো। তো এক কথায় উত্তরটা কি হবে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রান্তিক আয় রেখা নিম্নগামী হয় না। আমাকে প্রশ্ন করছে কি প্রান্তিক আয় রেখা সর্বদা নিম্নগামী হয় না, ব্যাখ্যা করব। তাহলে আমি প্রথমে দিব যে কখন প্রান্তিক আয় রেখা নিম্নগামী হয় না। যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রান্তিক আয় রেখা নিম্নগামী হয় না। তারপর আমি বর্ণনা করব কেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রান্তিক আয় রেখা নিম্নগামী হয় না। যে উৎপাদন বাড়ানোর সাথে সাথে যদি দাম হ্রাস পায় তবে প্রান্তিক আয় রেখা ডান দিকে নিম্নগামী হয়, সেটা আমরা জানি। দাম যদি কমে তাইলেই তো নিম্নগামী হবে, আর যদি দাম সমান থাকে তাহলে কি ভূমি অক্ষের সমান্তরাল হবে। তো একচেটিয়া বাজারে উৎপাদনের পরিমাণ বাড়াতে থাকলে দাম কমাতে হয়, তাই একচেটিয়া বাজারে প্রান্তিক আয় রেখা নিম্নগামী হয়। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম সর্বদা সমান থাকে, তাই উৎপাদন বাড়াইলেও আমার দাম কি থাকবে? সমান থাকবে, এবং প্রান্তিক আয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ একচেটিয়া বাজারে প্রান্তিক আয় রেখা নিম্নগামী হলেও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রান্তিক আয় রেখা নিম্নগামী হয় না। তো আমি যদি এইভাবে লিখি আমি 2 নাম্বার পাবো, আমাকে 1 নাম্বার কম দেওয়ার কোনো সুযোগ শিক্ষকের কাছে থাকবে না। তারপরে আমাকে বলছে কি এই সূচি হতে আমি কি করব? মোট ব্যয় রেখা অঙ্কন করব। তাহলে আমরা জাস্ট মোট ব্যয় যদি একে ফেলি তাহলে 3 নাম্বার দিতে পারে, 1 নাম্বারও দিতে পারে। তাহলে সরি, 3 নাম্বার দিতে পারে অথবা 2 নাম্বারও দিতে পারে, 1 নাম্বার কম দেওয়ার একটা সুযোগ আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এমন ভাবে উত্তর দিতে হবে যেন এই সুযোগটা স্যারের কাছে না থাকে। 3 এই জাতীয় দিতে হয়। তাহলে আমরা সবসময় বলি কি যে কোনো প্রশ্ন একটা এক কথা উত্তর দেওয়ার জন্য। তাহলে এখানে তো এক কথায় উত্তর দেওয়ার মতো কিছু নাই। কার সাথে সাদৃশ্যপূর্ণ, কাকে নির্দেশ করছে, এমন তো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আমাকে রেখা আঁকতে হবে। তো এখানে আমরা কি করতে পারি? কি রেখা আঁকতে বলছে? মোট ব্যয় রেখা। আমরা মোট ব্যয়ের সংজ্ঞাটা দিয়ে দিতে পারি, যে উদ্দীপকের উৎপাদনের পরিমাণের সাথে মোট ব্যয় সম্পর্কের জ্যামিতিক প্রকাশকে মোট ব্যয় রেখা বলে। তারপর আমরা কি করলাম? উদ্দীপকে প্রদত্ত মোট ব্যয় সূচি হতে মোট ব্যয় রেখা অঙ্কন করলাম। এটা তো আমরা জানি, অঙ্কন করতে পারি। উৎপাদনের পরিমাণ যখন 1 তখন ছিল 15, 2 যখন ছিল তখন ছিল 18, 3 যখন 20, 4 যখন 24, 5 যখন এই যে 40। তো অনেকে হচ্ছে এগুলা কানেক্ট করে। এই কানেক্ট করা মন চাইলে করবেন, মন না চাইলে করবেন না, এটা খুব একটা নেসেসারি না। নেসেসারি হচ্ছে এখানে বর্ণনা দেওয়া। আমি যদি জাস্ট চিত্র এঁকে রেখে দেই তাহলে আমাকে 2 নাম্বার দিতে পারে, 3 নাম্বার তার ইচ্ছা হলে দিবে, না দিলেন আমার কিছু করার নাই। বাট আমি যদি এরকম বর্ণনা দিয়ে দেই তাহলে আমাকে 3 নাম্বারই দিতে হবে। আমরা কিভাবে বর্ণনা দিব? যে চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে ব্যয় বসিয়ে মোট ব্যয় রেখা অঙ্কন করা হয়েছে। উৎপাদনের পরিমাণ 1 যখন 1 তখন মোট ব্যয় 15, এবং প্রত্যেকটা লিখবো যা চিত্রে এ বিন্দু দ্বারা নির্দেশ করেছি। তারপর দেখেন উৎপাদনের পরিমাণ 2, 3, 4 এবং 5 হলে মোট ব্যয় যথাক্রমে হয় কি এই যে 18, 20, 24 এবং 40। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা বারবার না লিখে, সরি 24 না, এটা হচ্ছে 28।
আমরা একবারে লিখে ফেলছি। আহ, এবং যা চিত্রে বি সি ডি এবং ই বিন্দুতে, ই বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন আমরা কি করবো, বিন্দুগুলো যোগ করি, মানে প্রত্যেক বিন্দুগুলো যদি কানেক্ট করি তাইলে প্রাপ্ত রেখাটাই হচ্ছে কি মোট ব্যয় রেখা। তাহলে আমরা যদি এইভাবে লিখি দিলে আমরা 3 নম্বর পাবো। তারপর হচ্ছে আসল প্রশ্ন, হচ্ছে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক। তাহলে এখানে আমরা কি করব, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সম্পর্ক দেখানোর জন্য অবশ্যই আমাকে আগে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় বার করতে হবে। তো এর আগে আমরা কি করব, আমাদের যে নর্মাল যে সম্পর্ক সেটা লিখবো। তো আমরা প্রথমে এক কথায় উত্তর দিব কি, এক কথায় উত্তর হচ্ছে দুইটা সংখ্যা দিয়ে দিব। কারণ এইখানে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা বেশি, কোনটা কম, এই ধরনের প্রশ্ন করে নাই, জাস্ট সম্পর্ক বর্ণনা করতে বলছে। তো সেজন্য আমরা দুইটার সংজ্ঞা এক কথায় উত্তরে দিয়ে দিব। উৎপাদনের একক প্রতি ব্যয়কে গড় ব্যয় বলে এবং উৎপাদনের সর্বশেষ এককের ব্যয়কে প্রান্তিক ব্যয় বলে, ছোট করে সংজ্ঞা। তারপরে আমরা যে আমাদের যে প্রথাগত যে সম্পর্ক সেটা লিখব অনুধাবনমূলক অংশে, যে আমি জানি যে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সম্পর্ক কেমন হয়। যে আমরা জানি উৎপাদনের প্রথম অবস্থায় দুইটাই কমতে থাকে, তবে এমসি বেশি কমে, অর্থাৎ এসি তখন এমসির চেয়ে বেশি হয়, এবং গড় ব্যয় যখন সর্বনিম্ন হয় তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় কি হয়, সমান হয়। এবং পরবর্তীতে উৎপাদনের পরিমাণ আরো বাড়ালে এসি এবং এমসি দুইটাই বাড়ে, তবে এমসি বেশি বাড়ে, অর্থাৎ তখন এমসি বেশি হয় এসির চেয়ে। এই সম্পর্কটা তো আমরা জানি। এই সম্পর্ক, এসিএমসির সম্পর্ক যদি আসে প্রশ্নে সবসময় এটা লিখবো। এরপরে আমার প্রমাণ করতে হবে আমরা যা জানি বই থেকে, যে শিখলাম জানলাম সেটা এখানে অ্যাপ্লিকেবল কিনা, এখানে বাস্তবায়ন হয়েছে কিনা বা হইবে। তো তো সেটা দেখানোর জন্য আমাকে কি করতে হবে, আমার যে মোট ব্যয় সূচি দেওয়া আছে সেখান থেকে আমার গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় বের করতে হবে। যে আমি আগেই বলছিলাম যে এই সূচিতে একটু ঝামেলা আছে, দেখেন এখানে 20-এর জায়গায় যদি 21 হইতো তাহলে এখানে প্রান্তিক ব্যয় হইতো 7, ঠিক আছে, এবং এটাও হইতো 7, যে 6.67 এর জায়গায়। তাইলে আমার এখানে কি হইতো, গড় সর্বনিম্ন হইতো এখানে 7-এ, তখন গড় প্রান্তিক ব্যয় দুইটাই সমান হতো, কিন্তু এখানে কিন্তু হয় নাই। এখানে হয়েছে প্রান্তিক ব্যয়, যেখানে সর্বনিম্ন, এখানে এখন সর্বনিম্ন সমান হয়েছে, সমান হয় নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে তো আমরা আর বর্ণনা দিতে পারবো না, বর্ণনা দিলে তো ধরা খেয়ে যাবো, বর্ণনা দিলে ধরা খেয়ে যাবো। তো এই জন্য আমরা কি করবো, এখানে অবশ্যই আমাকে চিত্র আঁকতে হবে। তৈরিকৃত সূচি হতে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সূচি অঙ্কন, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করি। তাহলে আমরা এখানে কি করব, দুইটা রেখা অঙ্কন করব, ঠিক আছে। এবং যখন আমি রেখা অঙ্কন করব তখন এসি যে জায়গায় এইখানে হচ্ছে কত, 6.67, আর এখানে হচ্ছে 7। তাহলে আমি কিন্তু এই দিকে টান দিই নাই, দেখেন আমি একটু কেটে আরেকটু নিচে নিয়ে তারপর উপরে তুলছি, জাস্ট এখানে সর্বনিম্ন পয়েন্টটা রাখার জন্য। তারপর যখন এমসিটা আমি আঁকছি তখন হচ্ছে এইটা সর্বনিম্ন পয়েন্ট দিয়ে আমি কি করছি, নেওয়ার চেষ্টা করছি এমসিটা। তো এটা আমরা খেয়াল করব যে এসি সর্বনিম্ন বিন্দু দিয়ে আমি এমসি কে নিব। আচ্ছা, তাহলে এটা বিন্দু অনুযায়ী আঁকলেই হইব, এটা অসুবিধা নাই। তারপর এখানে আমরা উৎপাদনের পরিমাণ কত হলে গড় ব্যয় প্রান্তিক ব্যয় কত, এগুলো আর বর্ণনা করব না, আমরা জাস্ট এটা বর্ণনা করবো যে চিত্রে দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় এসি এবং এমসি উভয়ই কমতেছে, দেখেন দুইটাই কমতেছে, তবে এমসি নিচে অবস্থান করছে, এমসি নিচে। তাহলে এখানে কি এসি বড় এমসি চেয়ে, এমসি যেহেতু নিচে তাহলে এমসি ছোট। তারপরে এসি যে এসি এর সর্বনিম্ন বিন্দু এ তে এসি এবং এমসি সমান হয়, আমরা এই যে এসি এর সর্বনিম্ন বিন্দু এ ধরছি এখানে, এবং এখানে দুইটা কি হচ্ছে, সমান হয়েছে, একটা একটাকে ছেদ করছে। তারপর হচ্ছে পরবর্তীতে এসি এবং এমসি উভয়ই কি হয়েছে, বৃদ্ধি পাইছে, তবে এমসি কি হয়েছে, উপরে অবস্থান করতেছে, তাহলে এমসি এখন এসির তুলনায় বেশি বড়। তাহলে আমাদের যদি এই সূচিতে যদি আমাদের এই নিয়ম, আমাদের যে যে সম্পর্ক সেটা যদি না মানে, আমরা যা জানি, তখন আমরা হচ্ছে এইভাবে উত্তর দিব। তখন আমরা সংখ্যা দিয়ে বর্ণনা করা যাবে না, সংখ্যা দিয়ে বর্ণনা করলে ধরা খাবো যে আমাদের যে সম্পর্ক আমরা যে জানি বই থেকে শিখছি জানছি সেটা তো এখানে মানতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা চিত্র দিয়ে এটা বর্ণনা করবো। তা আশা করি সবাই বুঝতে পারছো, তোমরা সবাই এইভাবে আনসার করার চেষ্টা করবা, এইভাবে আনসার করলে আশা করা যায় তোমরা 10-এ 10 নাম্বার পেয়ে যাবা।